আর্টিকেল 45 নিয়ে আসছে। আর্টিকেল 45 এর মধ্যে আমার ফেলো ব্যারিস্টার মঈন ভাই বলে গেছেন এর চেয়ে বৈষম্যমূলক সংবিধান আর পৃথিবীর কোথাও আছে বলে আমার জানা নাই। এমনকি আমাদের সশস্ত্র বাহিনীতে একটি অ্যাপিলেট ফর্ম পর্যন্ত নেই। আমি একটি ঘটনা জানি, আমাদের যারা এক্স কলিগস রয়েছেন, কোনো একটি বাসে করে একজন জিওসি সাহেবের ওয়াইফ আসছিলেন, সেই বাসে একজন জুনিয়র অফিসার আসছে। সেই জুনিয়র অফিসার একটু মেজাজ হারিয়ে উচ্চস্বরে একটু কথা বলেছে। তার 1 মাস পরে ওই অফিসার একটা চিঠি রিসিভ করেছে, ইয়োর সার্ভিস ইজ নো লঙ্গার রিকোয়ার্ড। ওই অফিসারের কিন্তু আর যাওয়ার কোনো জায়গা ছিল না। তো সেই জন্য 45 কোনোভাবে থাকতে পারে না। আমি জানি না মঈন ভাইরা কি এখানে রিকমেন্ড করেছে। আমাদের যে মৌলিক অধিকার, সেই অধিকারের ভিতরে একটা অধিকার হলো ইকুয়াল প্রোটেকশন অফ ল। প্রত্যেকটা নাগরিক ইকুয়াল প্রোটেকশন পাবে। তো সেইটা না থাকলে যারা দেশ রক্ষায় কাজ করে, এইটা হলো সশস্ত্র বাহিনীর জন্য সবচেয়ে বড় সংস্কার। দেয়ার উইল বি নো আর্টিকেল লাইক 45 আর্টিকেল থাকলে বাংলাদেশ সশস্ত্র বাহিনী বাংলাদেশের 2য় শ্রেণীর নাগরিক হিসাবে পরিগণিত হবে। এবং অনেকে জেনুইনলি সাফার করে তারা কোনো প্রোটেকশন পাচ্ছে না। মিলিটারি ডিসিপ্লিনের সাথে অ্যাপ্লিকেশন অফ বেসিক প্রোটেকশনের কোনো সাংঘর্ষিক অবস্থা নাই। আমার মৌলিক অধিকারের সাথে মিলিটারি শৃঙ্খলা ভঙ্গের কোনো সম্পর্ক নাই। মিলিটারি শৃঙ্খলা যদি ভঙ্গ হয়, সেই জন্য প্রত্যেকটা বাহিনীতে আইন রয়েছে। বাংলাদেশ আর্মিতে রয়েছে আর্মি অ্যাক্ট 1952। আর এই মুহূর্তে দেশ গঠনের ব্যাপারে আমি 1 মিনিট বলবো, সময় নাই, অলরেডি দাঁড়াই গেছে মডারেটর। সো 2টা চ্যালেঞ্জ বাংলাদেশ ফেস করছে। একটা হলো যে স্বৈরতন্ত্র পালিয়ে গেছে, ওইখানে অজিত দোভাল নামে একজন স্টুপিড, ওদের ন্যাশনাল অ্যাডভাইজার আছে, সিকিউরিটি অ্যাডভাইজার ইন্ডিয়া। আগে সে একা একা ষড়যন্ত্র করতো, এখন ওখানে যে জয়েন করেছে তারেক সিদ্দিকী, পলাতক মুজিব এবং ডিজিএফআই 2-1 হয়তো পালিয়ে গেছে। তাহলে একটা হলো বাংলাদেশে তারা যে ষড়যন্ত্র করছে আনস্টেবল করার জন্য, আর একটা হলো ইন্ডিয়া বসে যতদিন বেঁচে থাকবে এই পতিত হাসিনা ততদিন ষড়যন্ত্র করবে। ডাবল চ্যালেঞ্জ ফেস করার একমাত্র উপায় আছে, যে কথাটা এখানে আসছে, রাজনৈতিক দলের ভিতরে সংস্কার, দলের ভিতরে জবাবদিহিতা, দলের ভিতরে দুর্নীতি নিবারণ, দলের ভিতরে গণতান্ত্রিক প্রক্রিয়া। এই রাজনীতি বাংলাদেশের মানুষ দেখতে চায় না। রাজনীতি নামে চুরি, ডাকাতি, লুটপাট, মানি লন্ডারিং। এমপি হওয়া মানে একটা মানি মেকিং মেশিন। এমপি হলো তার আঙ্গুল খুলে কলাগাছ হয়ে যাবে, সে ভোগবাদিতে লিপ্ত হবে, তার পরিবার ভোগবাদিতে লিপ্ত হবে, মানি লন্ডারিং করবে, তার পরিবার বিদেশে থাকবে, এইখানে বাংলাদেশে লুট করবে। এই রাজনীতি বাংলাদেশের মানুষ দেখতে চায় না। সেই ক্ষেত্রে সবচেয়ে বড় আশাবাদ সৃষ্টি হয়েছে, সবচেয়ে বড় দল যে জাতীয়তাবাদী দল, তারা নিজেরা মডিফাই হয়ে এই জন আকাঙ্ক্ষা, বিপ্লবের আকাঙ্ক্ষা ধারণ করে মডিফাই হবে এবং তাদের ব্যালান্সার হিসেবে যে ছাত্রদের নতুন রাজনৈতিক উদ্যোগ এসছে, সেটা ব্যালান্সার হিসেবে কাজ করবে বলে আমি মনে করি। সেই ক্ষেত্রে আমি মনে করি সবচেয়ে বড় সংস্কার দরকার রাজনৈতিক দলের ভিতরে। সবাইকে ধন্যবাদ। এখন বক্তব্য রাখবেন কূটনীতিক সাকিব আলী, উপদেষ্টা সার্বভৌমত্ব আন্দোলন। আমি 3 মিনিট সময় নিলাম। হ্যাঁ, আমি স্টপ ওয়াচ চালাই দিচ্ছি। সেটা হচ্ছে যে প্রথমত সক্রিয় সভাপতি এবং উপস্থিত সুধীবৃন্দ, আজকে আমি আজকে এসেছি সার্বভৌমত্ব আন্দোলনের পক্ষ থেকে বাংলাদেশে। তো আমরা সার্বভৌমত্ব আন্দোলন নিয়ে কী ভাবছি, আমার মনে হয় এটার সাথে আমি কয়েকদিন আগে নাসির ভাইকে বলেছি যে আমরা যারা রাজনৈতিকভাবে সার্বভৌমত্ব নিয়ে চিন্তা করি, সার্বভৌমত্বর দৃষ্টিকোণ থেকে বাংলাদেশের প্রত্যেকটা জিনিসকে দেখি, তাদের সাথে তো সেনা অফিসাররা না থাকলে হবে না। কারণ সার্বভৌমত্বের অগ্রাধিকারে অবশ্যই সেখানে সিভিলিয়ান লিডারশিপ থাকে, কিন্তু সেখানে সেনাবাহিনীর একটা বিরাট রোল থাকে। তো সেই হিসাবে আমরা কাজ করছি। আমি প্রথমেই একটু পরিচয় করিয়ে দিতে চাই, আমার কয়েকজন সহযোগী এখানে আছেন। প্রথমে আমার সহযোগী যারা এখানে আছেন কেন্দ্রীয় সংগঠক, একটু দাঁড়ান, আমি একটু পরিচয় করে দিই। শামীম, আগে দাঁড়ান। শামীম হচ্ছে, একটু হাত উঠান। শামীম রেজা। তারপরে ফরিদ আহমেদ, একটু হাত উঠান। ফরিদ আহমেদ। তারপরে ফুয়াদ সানাম, একটু হাত উঠান। তারপরে আছে শোয়েব খান। শোয়েব খান কোথায়? একটু হাত উঠান। মাহাত তাসনুবা, একটু হাত উঠান। দাঁড়ান, আপনি দাঁড়ান। মাহাত তাসনুবা। আমরা 5 জন এখানে এসেছি।
এর মধ্যে মাহবোধের নেক্সাসও আছে, আমাদের এখানেও আছে, কারণ যেহেতু আমরা একটা মুভমেন্ট, এনিবডি ক্যান বি ইন বোথ দ্য অর্গানাইজেশনস। এখন আমরা খালি কয়েকটা বলতে চাই যে বাংলাদেশে পাশে যতদিন ধরে দিল্লি রয়ে গেছে, আমি ভারত বিদ্বেষী নই, আমি ভারত বিরোধিতা করি না, আমি ভারতের মানুষের বিরোধিতা করি না, বরং ভারতের অনেক কিছুর ব্যাপারে আমার বিশাল শ্রদ্ধাবোধ আছে। আমি কূটনীতিক ব্যাকগ্রাউন্ড থেকে আসছি, সেই জন্য বলতে চাই যে আমার যেটা সমস্যা সেটা হচ্ছে দিল্লির ভিতরে যে মানসিকতাটা আছে সেই মানসিকতার আমি বিরোধিতা করি। সেই মানসিকতার যে অত্যাচার অবিচার, তার অবিচারের ভিকটিম খালি আমরা বাংলাদেশিরা না, এটা ভারতের জনগণও তার ভিকটিম। সুতরাং আমি এই ব্যাপারে দিল্লির সামনে যে বলতে আমার কোনো আপত্তি নাই। সেই হিসেবে আমরা বলি যতদিন ধরে ভারতের দিল্লির ওই মানসিকতা আছে এবং আমাদের দেশে আওয়ামী লীগ এখনো বেঁচে আছে, ততদিন আমাদের কিন্তু সার্বভৌমত্বের উপরে বিশাল বিশাল ঝুঁকি রয়ে গেছে। আমি কয়েকদিন আগে আমরা আমার দেশ পত্রিকায় গিয়েছিলাম নেক্সাসের আপনার দাওয়াতে, সেখানে একটা কথা ছিল যেটা ব্যারিস্টার ফুয়াদ বলেছে, আওয়ামী লীগ কিন্তু বাংলাদেশের জাতীয় সার্বভৌমত্ব এবং জাতীয় নিরাপত্তার জন্য সবচেয়ে বড় হুমকি। আমরা কিন্তু একে কখনোই রাজনৈতিক দল হিসাবে দেখতে পারি না। রনিও বলেছে রাজনৈতিক দল হিসাবে দেখতে পারি না একভাবে, আমি বলছি এটা অন্যভাবে, কিন্তু এটা আমাদের বড় হুমকি। আরও কতগুলো বড় হুমকি হচ্ছে, আমি যখন চিন্তা করি যে আমাদের এখানে কয়েকদিন আপনি আগে শুনেছেন সেনাপ্রধান বলেছে যে 6 মাসের মধ্যে কিন্তু আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হতে পারে। আমরা কিন্তু এই জিনিসটাকে কোনো তেমন পাত্তাই দেই নেই, কিন্তু আমি এটাকে অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করছি এবং আমি মনে করি আমরা যদি একটা যুদ্ধাবস্থার মধ্যে দিয়ে যেতে থাকি 6 মাস পরে বা তাই, এখন আমাদের আসলে সংস্কারের সময় নয়। এখন আসলে আমাদের প্রত্যেকটা জিনিসকেই ন্যাশনাল সিকিউরিটি পার্সপেক্টিভ থেকে দেখতে হবে। আমাদের দুর্নীতি যদি ওই লেভেলের দুর্নীতি হয় তাহলে এটা কিন্তু ন্যাশনাল সিকিউরিটি ইস্যু। আমাদের আপনি দেখেছেন কিনা জানি না যে ওই যে ভোক্তা অধিকারের যে অফিসার আছেন উনি যান, একটা 2000 টাকা জিনিসের দাম যদি 23,000 টাকায় বিক্রি করা হয় এবং তার জন্য যদি আমাদের আসলেই কনজাম্পশন ফল করে, ওইটা কিন্তু ওই লেভেলে কিন্তু ন্যাশনাল সিকিউরিটি ইস্যু। সুতরাং আমি এইটুকু আপাতত আর বেশি কিছু বলতে চাই না, আমি খালি আপনাদেরকে জানাতে চাই যে নেক্সাসের সাথে ইনশাআল্লাহ সার্বভৌমত্ব আন্দোলন কাজ করবে এবং আমরা বাংলাদেশের সব জায়গায় এই অ্যাওয়ারনেস নিয়ে যাব ইনশাআল্লাহ, যে যাতে আমাদের সার্বভৌমত্ব আর কোনোদিন ব্যাহত না হয়। এইটুকু বলে শেষ করতে